নমস্কার। সুখবরটা আমরা সবাই গতকালই পেয়েছি যে শেষ পর্যন্ত 18 বছর বয়সের বেশি প্রত্যেককে বিনা পয়সাতেই বিনা খরচেই টিকা দেওয়া হবে এবং সে দায়িত্ব কেন্দ্রীয় সরকারে নিচ্ছে। কেন্দ্রীয় সরকার টিকা নিয়ে রাজ্যগুলির মধ্যে বন্টন করে দেবে। এই দাবি উঠছিল রাজ্যগুলির দিক থেকে, চিকিৎসকদের দিক থেকে, সংশ্লিষ্ট বিভিন্ন বিশেষজ্ঞ মহলের থেকে এই দাবি বারবার উঠছিল, কিন্তু কেন্দ্রীয় সরকার 50% টিকা নিজেদের জন্য রেখে 25% রাজ্যগুলিকে এবং 25% বেসরকারি সংস্থাকে দেওয়া হবে, এই ফর্মুলা অনুসরণ করে চলছিল। প্রবল জনমতের চাপে শেষ পর্যন্ত পিছু হটতে হলো। সুপ্রিম কোর্ট এই সিদ্ধান্তকে, কেন্দ্রীয় সরকারের যে টিকা বন্টনের নীতি এতদিন পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছিল, সেই সিদ্ধান্তকে সুপ্রিম কোর্ট আরবিট্রারি এবং ইরেশনাল বলে আখ্যা দিয়েছিল। এরকম একটা আশঙ্কা ছিলই যে এই সিদ্ধান্ত হয়তো শেষ পর্যন্ত কোর্টেই বাতিল হয়ে যেতে পারে। প্রধানমন্ত্রী দেশের সামনে আবির্ভূত হয়ে গতকাল নিজেই তা বাতিল করেছেন। আমরা এটা নিয়ে আজকে আলোচনা করব। এর যেমন চিকিৎসা সংক্রান্ত, স্বাস্থ্য সংক্রান্ত যে দিক আছে, তেমনি রাজনৈতিক প্রশাসনিক ব্যবস্থাগত দিকও রয়েছে। সেই জন্য আমাদের সঙ্গে আজকে দুজন এই ধরনের অতিথি রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট ক্লিনিক্যাল ফার্মাকোলজিস্ট ডক্টর শান্তনু ত্রিপাঠী, স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের প্রাক্তন অধ্যাপক। স্বাগত শান্তনুবাবু আপনাকে এই অনুষ্ঠানে। আমাদের সঙ্গে রয়েছেন দিল্লি থেকে বিশিষ্ট সাংবাদিক গৌতম লাহিড়ী। গৌতম দা, স্বাগত আমাদের অনুষ্ঠানে। ডক্টর ত্রিপাঠী, আমি ডাক্তারির দিকটা দিয়ে প্রথমে শুরু করি, স্বাস্থ্যের দিকটা, জনস্বাস্থ্যের যে দিকটা নিয়ে আমরা আগেও আপনি আলোচনা করেছেন আমাদের এখানে। আপনি তো নিশ্চয়ই সিদ্ধান্তকে স্বাগত জানাবেন, আশা নিশ্চয়ই মনে করি। এখনো 25% টিকা বেসরকারি ব্যবস্থার মাধ্যমে দেওয়া হচ্ছে। এখন যে ব্যবস্থাটা হলো, এটা কি আপনার কাছে স্যাটিসফ্যাক্টরি, সন্তোষজনক? আপনার কথা শোনা যাচ্ছে না, আপনাকে আনমিউট করতে হবে ডক্টর ত্রিপাঠী, প্লিজ আনমিউট করতে হবে আপনাকে। আপনার প্রশ্ন হলো যে এখনো অবধি দুরকম ব্যবস্থা রাখা হয়েছে, 75% ফ্রি এবং 25% যেটা হচ্ছে একটা তার দাম দিয়ে মানুষ কিনে নেবে, বেসরকারি ভাবে কিনে নেবেন। এটা নিয়ে আবার বিতর্ক থাকতে পারে পুরোটাই কেন ফ্রি নয়, কিন্তু লজিস্টিক্যালি বলতে গেলে পাশাপাশি প্যারালাল দুটো সিস্টেম যদি চলে, দোজ হু ক্যান অ্যাফোর্ড, যারা কিনে নিতে যাদের অসুবিধে নেই তারা প্রাইভেট সেক্টরে গিয়ে কিনে নিলেন, পাশাপাশি ভাবে তাদেরও হলো। পুরোটাই যদি সরকারি ব্যবস্থার মধ্যে পড়তো, এখন তো আমরা তো চাইছি যত দ্রুত সম্ভব যত বেশি মানুষের ভ্যাকসিনেট করা যায়, সেটাই তো আমাদের কাম্য। সেই দিক থেকে বলতে গেলে এটা এটা কিন্তু খারাপ হয়তো ততটা হবে না। আবার যদি অন্য অ্যাঙ্গেল থেকে যদি নীতিগতভাবে বলেন কেন সবটাই সরকার দেবে না, সেটা আরেকটা প্রশ্ন, আমি সেই বিতর্কের মধ্যে ঢুকতে চাই না। আমি বরং বলবো যে এর ফলে অপেক্ষাকৃত কম সময়ের মধ্যে আমরা বেশি মানুষকে দিতে পারবো, এটা একটা ভালোই ব্যবস্থা হলো। কিন্তু তারপরেও যেটা থেকে যায় সেটা হচ্ছে যে 75% যে সরকারি ব্যবস্থার মধ্যে দিয়ে দেব বললেই তো আর দেওয়া যায় না, তার সঙ্গে সঙ্গে তার সাপ্লাই, আমার তো নিড তো নিশ্চয়ই রয়েছে, কিন্তু সেই সঙ্গে সঙ্গে একই প্রপোর্শনে আমি সাপ্লাই ঠিকভাবে পাবো কিনা তারও একটা প্রয়োজন রয়েছে, ভাবতে হবে সেটা নিয়ে। এখন অবধি আমরা যেটা জানি যে দৈনন্দিন হিসেবে যতটা প্রোডাকশন সম্ভব, ক্যাপাবিলিটি, সেটা হচ্ছে মোটামুটি 16 থেকে হয়তো 18 কি 20 লক্ষ ডোজ প্রতিদিন। এবং তারপরে প্রোডাকশন থেকে শুরু করে যখন আমার ভ্যাকসিনটা মানুষের দেহে প্রয়োগ হবে, এই যে জার্নিটা, সেই জার্নির মধ্যে একটা কনস্ট্যান্ট কোঅর্ডিনেশন থাকতে হবে। এবং তার সঙ্গে যেহেতু ভ্যাকসিন, তার একটা তো স্পেসিফিক টেম্পারেচার স্টোরেজ তার ব্যবস্থাও আছে, যেটাকে আমরা কোল্ড চেন বলছি। এখন অবধি আমরা যে সমস্ত ভ্যাকসিন নিয়ে ভারতবর্ষে ভাবনা চিন্তা করছি, বা সামনেও আরেকটি ভ্যাকসিন আসতে চলেছে বা প্রায় এসে যাওয়ার মুখে, বায়োলজিক্যাল ইভান্সের, তো এই সবগুলোই কিন্তু আমরা জানি যে 2 to 8 ডিগ্রি, সেটা একটা সুখের কথা। তো আমি তো আশাবাদী যে অবস্থা নিশ্চয়ই আগের থেকে বেটার হবে। ডিসেম্বরের মধ্যে সবাইকে দিয়ে দেওয়া যাবে কিনা সেটা আরেকটা বিতর্ক, সেটা তো খুব বেশি আশাবাদী হওয়া, কিন্তু বাস্তবে সেটা কতটা সম্ভব হবে তা যদি নাও হয়, বেশিরভাগ মানুষ আমরা যদি কভার করতে পারি এই সময়ের মধ্যে, তার জন্যও কিন্তু কনস্ট্যান্ট আমাদের মাথায় রাখতে হবে যে আমার ইনপুট ঠিক আছে কিনা, ইনপুটটা একই রেটে হবে কিনা, এবং সেই মতো ভাবে প্রসেস ঠিক চলবে কিনা, তবে গিয়ে আমাদের যে
ডিজায়ার্ড আউটপুট যেটা, যে বেশিরভাগ মানুষ ভ্যাকসিনেটেড হবেন এবং অন্তত যাতে করে আমরা হার্ড ইমিউনিটিতে তাড়াতাড়ি পৌঁছতে পারি, সেই লক্ষ্যে সবাইকে এগুতে হবে। এই হুম। গণস্বাস্থ্যের প্রতিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সঙ্গেই তো রাজনীতি জড়িয়ে থাকে কোনো না কোনো ভাবে। আমি আসবো পরে আপনার কাছে সে প্রসঙ্গে। গৌতম দাকে দিয়ে এই বিষয়টা আমি আলোচনা শুরু করতে চাই। গৌতম দা, এটা কি রাজ্যগুলোর চাপ, রাজনৈতিক চাপ, জনমতের চাপ, নরেন্দ্র মোদী যেভাবে পিছু হটলেন, একটা ব্যতিক্রমী, সাধারণত ওনাকে এইভাবে মানুষের কথা শুনে মানুষের চাপে ওর বিরোধীদের চাপে পিছু হটতে সচরাচর দেখা যায় না, খুব বেশি নজির নেই। তুমি এটাকে কিভাবে দেখছো? সুদীপ্ত, আমি এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমার ডাক্তারবাবুর উদ্দেশ্যে একটা প্রশ্ন থাকবে, পরে যদি উনি উত্তর দেন। সেটা হলো যে বিভিন্ন বিশেষজ্ঞরা বলছেন যে এই আগামী তৃতীয় ঢেউ যেটা আসার কথা, তাতে শিশুরা আক্রান্ত হতে পারে বেশি। ফলে 18 বছর বয়স পর্যন্ত যে ছেড়ে রাখা হলো, এটাকে কিভাবে দেখছেন তারা, চিকিৎসকরা? সেই বিষয়টা আমার একটা ক্লারিফিকেশন দরকার আছে। এক, দুই হচ্ছে এটাতে যাবো আমরা, এটা আমারও আলোচ্য সূচিতে আছে, এটা আমরা পরের দিকে এটাতে যাবো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, সেটা আমি মানে ওনার প্রশ্ন উত্তর জবাব শুনে মনে হলো এই প্রশ্নটা আমার মনে এসেছিল স্বাভাবিকভাবে। আর দ্বিতীয়ত মানে যেটা মূল তুমি প্রশ্ন করেছো, সে জবাবে সেটা বলি, রাজনৈতিক দলের চাপ তো একটা নিঃসন্দেহ ছিল। ভারতবর্ষে কোনোদিনই কোনো টিকাকরণ মানে সরকার ছাড়া আর কেউ করেছে কখনো দেখা যায়নি। যে পোলিও হোক, যক্ষা হোক, বা হেপাটাইটিস হোক, নিউমোনিয়ার অবশ্য নিউমোনিয়াটা বাড়তি বাইরে থেকে কিনতে হয়, এটা ঘটনা। কিন্তু বাকি যেগুলো গণস্বাস্থ্যের জন্য যে টিকাকরণ অভিযান, সেটা সবসময় সরকার করে থাকেন এবং সম্পূর্ণটাই বিনামূল্যে করে থাকেন। এবং তার জন্য আমরা একদিন একটা আলোকচিত্র দেখতে পাই সংবাদপত্রের পাতায়, হয় রাষ্ট্রপতি অথবা প্রধানমন্ত্রী একটি শিশুকে টিকাদান করছেন। এছাড়া এই জন্য কোনো প্রধানমন্ত্রীকে আজ পর্যন্ত, আমি নেহেরু থেকে মোদী হওয়ার আগে পর্যন্ত কোনো প্রধানমন্ত্রীকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে শুনিনি যে তিনি টিকাকরণ অভিযান শুরু করছেন। এবং নানাভাবে প্রতিবারই তিনি ভাষণ দেন। আগে একরকম নীতি ঘোষণা করার জন্য ভাষণ দেন, পরে আর একটা নীতি ঘোষণা করার জন্য ভাষণ দেন। যাই হোক, আমি যেটা বলছি, চাপটা হচ্ছে একটি, আজকেই কেরালা ত্রিচুর থেকে একটি পঞ্চম শ্রেণীর ছাত্রী সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি লিখেছে। এই চিঠিটি সুপ্রিম কোর্টের বিচারপতি নিজে তিনি টুইট করেছেন। তাতে সুপ্রিম কোর্টকে সেই কিশোরী ধন্যবাদ জানিয়ে বলেছেন যে আপনারা আজ এই পাশে দাঁড়ালেন বলেই কিন্তু এই টিকা আজকে সবার ক্ষেত্রে পাওয়ার একটা সুবিধা হলো, এই জন্য সুপ্রিম কোর্টকে ধন্যবাদ। এটা কিন্তু একটা পঞ্চম শ্রেণীর ছাত্রী লিখেছে এবং তিনি একটা চিফ জাস্টিস, মেয়েটি একটি চিফ জাস্টিসের চিত্র রেখেছে, যে চিত্রটিও চিফ জাস্টিস টুইট করেছেন, করে তাকে একটি সংবিধান তিনি উপহার দিয়েছেন নিজের স্বাক্ষরিত। তো ফলে দেশের মানুষের, সাধারণ একটি শিশু বা কিশোরীর কাছে এটা মনে হয়েছে যে সুপ্রিম কোর্টের মতো একটি প্রতিষ্ঠান, তারা যদি উঠে না দাঁড়াতো, হয়তো এই নীতির পরিবর্তন হতে কিনা সন্দেহ। কারণ ভারতবর্ষের রাজনৈতিক দল তো বহু দাবি করছেন কেন্দ্রীয় সরকারের কাছে, প্রধানমন্ত্রী তো তার তো কোনোটাই মানছেন না। তুমি তো একটু আগেই বললে, একমাত্র আমি জমি অধিগ্রহণ আইনটাকে তাকে স্থগিত করতে শোনা গিয়েছিল। এছাড়া আর কোনো, এখনো পর্যন্ত কৃষকরা রাস্তায়, সেগুলোও কিন্তু মানা হয়নি। ফলে এটার ক্ষেত্রে দেশের সর্বোচ্চ গণতন্ত্রের যে তৃতীয় স্তম্ভ সুপ্রিম কোর্ট, এই সরকারের এই নীতিকে এত তীব্রভাবে সমালোচনা করেছেন। সমালোচনা শুধু নয়, আগামী 2 সপ্তাহের মধ্যে হলফনামা পেশ করতে বলেছেন যে এই বিষয়ে কেন্দ্রীয় সরকার কি নীতি গ্রহণ করতে চলেছেন। দেশের সকলে কেন টিকা পাবে না, কেন গোটা দেশে এক মূল্যে টিকা পাওয়া যাবে না, কেন রাজ্য সরকারের উপর ছেড়ে দেওয়া হবে না, হবে, এই বিষয়গুলো সম্পর্কে তারা সুস্পষ্ট জবাব দেওয়ার আগে প্রধানমন্ত্রী অত্যন্ত তিনি সচেতন, তিনি বুঝতে পেরেছেন এই বিষয়ে সুপ্রিম কোর্টে তাকে ভয়ঙ্কর তিরস্কারের মুখে পড়তে হতে পারে। তাই জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে তিনি একটি কৃতিত্ব নেওয়ার চেষ্টা করেছেন, যেটা রাজনৈতিক কৃতিত্ব নিয়েছেন। এবং প্রধানমন্ত্রীর ভাষণ, যেটা পরে সময় থাকলে হয়তো ব্যাখ্যা করা যাবে, আমি প্রধানমন্ত্রীর ভাষণটাকে 3 ভাগে ভাগ করে দেখেছি। এক, তিনি এই সময়ের সাথে কি করেছেন। দ্বিতীয়ত, অতীতের সরকারগুলো কি কি করেনি তার একটা তিনি খতিয়ান দিয়েছেন, যার মধ্যে রয়েছে যে কোন পোলিও, যক্ষা, এগুলো নাকি দেশে কোনোদিনই কিছু ছিল না, তাই তিনি আসার পর থেকে নাকি 90% হয়েছে।
মানে আমি কোনো সরকারের কৃতিত্ব দিতে চাই না, কিন্তু এতদিন ধরে দেশের বিজ্ঞানী চিকিৎসকরা তারা যেটা ভারতকে পোলিও মুক্ত করলেন, যক্ষা মুক্ত করলেন, কুষ্ঠ মুক্ত করলেন, তার সেটা কি 2014 সালের পর থেকে হয়েছে? সেগুলো তো রাজনৈতিক বক্তব্য, রাজনৈতিক কৃতিত্ব নেওয়ার জন্য এগুলো তিনি করেছেন। এটা যেমন এক। দ্বিতীয়ত তিনি সমস্ত দায় তিনি রাজ্যগুলোর উপর চাপিয়ে, যে রাজ্যগুলি প্রথমে বলেছিল বলে তিনি এরকম একটা নীতি নিয়েছিলেন, এখন তারা পিছিয়ে আসছেন বলে অনেকটা মানে বলা যায় করুণা করার মতো করে তিনি একটি ত্রাতা হিসেবে উপস্থাপিত করলেন নিজেকে দেশের সামনে। আর তৃতীয়ত হচ্ছে ভবিষ্যৎ পরিকল্পনা। এই ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কিন্তু যে ঘোষণা, তিনি ঘোষণা এরকম বহুবিধ করে থাকেন, এখনো পর্যন্ত আমরা দেখেছি। এই ঘোষণা নিয়ে আমার মনে কিন্তু বহু সন্দেহ সংশয় আছে। আর যদি মনে হয় পরবর্তী সময় আলোচনা করার সময় করবো, প্রাথমিক বক্তব্যটা রাখলাম। আমার এই তিনটি বিষয় নিয়ে বহু মন্তব্য এবং বহু প্রশ্ন রয়ে গিয়েছে। এটা এই প্রশ্ন নিয়ে আমি ডক্টর ত্রিপাঠীর কাছে যাবো। শান্তনুবাবু, আপনাকে আপনার কাছে এটাই আবার জিজ্ঞাসা রাখি, আপনিও কি মনে করেন যে এই যে সুপ্রিম কোর্টের যে ইন্টারভেনশন এবং ইন্টারভেনশন শুরু হয়েছিল, শেষ রায় আসার দেরি আছে, 17 তারিখ পরবর্তী শুনানির দিন ছিল, তার আগে সরকারের নীতি পরিবর্তন, সেটা কি একটা কারণ? কারণ এটা তো ঠিকই গৌতম দা যেটা বলছেন যে রাজনৈতিক দল বা বিরোধী দল শাসিত রাজ্যের সরকারের পুনরোধ উপরোধ, এগুলো তো এই সরকারের খুব নীতি পরিবর্তন আমরা দেখিনি। আপনার কি মনে হয় যে সুপ্রিম কোর্টের ইন্টারভেনশনটাই কারণ? একমাত্র কারণ না হলেও নিশ্চয়ই একটা বড় কারণ, আরো অনেক কারণ আছে নিশ্চয়ই। যথেষ্ট বিভিন্নভাবে বিভিন্ন রকম চাপ ছিল, তো তার সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্ট তো রায় দেয়নি, সুপ্রিম কোর্ট একটা অবজারভেশন দিয়েছিলেন, এবং কিন্তু সেই অবজারভেশনেই বোঝা গেছিল যে সুপ্রিম কোর্ট কোন দিকে যেতে চাইছেন। তো সেই দিক থেকে ওই যে হলফনামার কথা বললেন গৌতম বাবু, তো তার আগেই, সেই হলফনামা জমা দেওয়ার আগেই এই কাজটা করা হলো। এবার সুবিধে হবে হলফনামা দিতে, আমরা এই করেছি, সুতরাং সম্ভাব্য তার থেকে এড়ানো গেল আর কি। আমি বলছি অন্য টিকাকরণগুলো আমরা যেগুলো দেখি, আমাদের খুব ছোটবেলায় আমাদের কলেরা ইনজেকশন, কলেরার জন্য নিতে হতো, বসন্তের টিকা প্রত্যেক বছর নিতে হতো। আমরা তো জানতাম যেগুলো সরকারের কর্তব্য, পুরসভার লোকেরা, সরকারের লোকেরা বাড়িতে এসে দিতেন, এবং সেই যে পরম্পরা, এতদিনের পরম্পরা, যেটাকে অবশ্য নরেন্দ্র মোদী প্রায় অস্বীকার করতে চাইছেন, সেটা তো চালু ছিলই আমাদের দেশে, এবং এটা তো সরকারেরই কাজ। আপনাকে এই বিষয়ে বিশেষজ্ঞ হিসেবে আমি জিজ্ঞাসা করবো যে পয়সা দিয়ে টিকা কিনতে হচ্ছে, এই ধরনের টিকা যা সকলের নেওয়া উচিত, এরকম ব্যবস্থা কি কোথাও আছে আমাদের তুলনীয় কোনো দেশে? না, ভারতবর্ষ একদম শুরু থেকেই, আমাদের স্বাধীনতার পর থেকেই, যখন স্বাধীনভাবে দেশ ফাংশন করতে শুরু করলো, তখন থেকেই দায়িত্বগুলো যেগুলো নিয়েছিল, যদিও হেলথ হচ্ছে বা স্বাস্থ্য হচ্ছে স্টেটের ব্যাপার, হেলথ ইজ এ স্টেট সাবজেক্ট, তাহলেও ফেডারেল স্ট্রাকচারে রোগ মুক্ত রাখার জন্য, মানে যে ডিজিজগুলো ভ্যাকসিন প্রিভেন্টেবল ডিজিজ, সেগুলো আইডেন্টিফাই করে সেগুলোকে টিকাদান, এমনকি যে ডিজিজগুলো আদারওয়াইজ কন্ট্রোল দরকার ফ্রম এ ন্যাশনাল পার্সপেক্টিভ, তাহলে সুবিধে হয় ওভারঅল কোনো একটা বিশেষ স্টেট ধরে তাদের উপর যদি দায়িত্ব ছেড়ে দেওয়া হয়, তাহলে সারা দেশ জুড়ে যে রোগের চিকিৎসা বলি অথবা রোগের নির্মূল করার ব্যাপার বলি, শুধু ভ্যাকসিনেশন নয়, যেমন ধরুন ম্যালেরিয়া কন্ট্রোল প্রোগ্রাম, টিউবারকুলোসিস কন্ট্রোল প্রোগ্রাম, টিবিতে তো এখনো ভ্যাকসিন আসেনি, কিন্তু টিউবারকুলোসিস কন্ট্রোল প্রোগ্রাম সেটা কিন্তু ন্যাশনাল প্রোগ্রাম, এবং সেই ন্যাশনাল প্রোগ্রামকে বিভিন্ন স্টেট তারা একসঙ্গে, স্টেট এবং সেন্টার একসঙ্গে মিলে সেটা কাজ করেন, এবং প্রচুর এরকম আছে, মানে ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম, ভেক্টর বোর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম, লেপ্রোসি কন্ট্রোল প্রোগ্রাম ইত্যাদি। তো সেই হিসেবে স্টেটের যেমন প্রাইমারি দায়িত্ব থাকে, কিন্তু কিছু কিছু জায়গায় গোড়া থেকেই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তারা এই ব্যাপারে এগিয়ে এসছেন। সেই দিক থেকে একটা তো এক্সপেকটেশন আমাদের নিশ্চয়ই থাকে যথাযথভাবেই, যে প্যান্ডেমিকের মতো একটা সময়, সেখানে কিন্তু ভারতবর্ষের মতো এত বড় একটা দেশ, সেখানে কেন্দ্রীয় সরকারের একটা বিশাল ভূমিকা থাকতেই হয়। আমরা যদি স্টেটগুলোকে বলে দিই, ডিসেন্ট্রালাইজ করে দিই, যে নিজের স্টেট যে যেমন ভাবে করো, তাতে প্যান্ডেমিক কন্ট্রোল করা সম্ভব না। নিশ্চয়ই স্টেটের ভূমিকা থাকবে, কিন্তু স্টেটের ভূমিকা বেশিরভাগটাই থাকবে ইমপ্লিমেন্টেশনে। পলিসি যেটা ঠিক হবে, সেখানে সমস্ত স্টেটকে সঙ্গে নিয়ে, এক্সপার্টদের সঙ্গে নিয়ে সেই পলিসি ঠিক করা উচিত, কিন্তু ইমপ্লিমেন্টেশন ঠিকভাবে করতে গেলে
স্টেটকে বাদ রেখে সবচেয়ে বড় আমি যেটা বলবো যে ট্রান্সপারেন্সি ইন ইনফরমেশন শেয়ারিং অসম্ভব ভীষণ ইম্পর্টেন্ট ব্যাপার, যেখানে আমাদের খামতি আমরা দেখেছি গত 1.5 বছরে। আর যেটা আরেকটা কথা বললেন যে এত বেশি আমরা এই প্যান্ডেমিকের ফলে এত বেশি আতঙ্কগ্রস্ত হয়েছি এবং অবসেসড হয়েছি, এবং তার যে ইম্প্যাক্ট সেটা সাধারণ যে সমস্ত কাজকর্ম, আমি যেটা একটু আগে বলছিলাম বিভিন্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম, অথবা আপনি যদি বলেন যে প্রাইমারি ইমিউনাইজেশন প্রোগ্রাম, আমরা কি জানি গত বছর যখন আমাদের এই লকডাউন ডিক্লেয়ার করা হলো তারও হয়তো 1 মাস আগে থেকে বা 1.5 মাস আগে থেকে আমাদের যে ন্যাশনাল ইমিউনাইজেশন প্রোগ্রাম, প্রাইমারি ইমিউনাইজেশন প্রোগ্রাম বাচ্চাদের, সেটা কি ভীষণ রকম ভাবে এফেক্টেড হয়েছিল। এবং মোটামুটি ভাবে লকডাউন ওঠার পরেই তবেই আবার সবাই মিলে বসে কি করে সেটাকে রেস্টোর করা যায়। হ্যাঁ, কোভিড হয়েছে বলে বাচ্চাদের টিকাকরণ বন্ধই হয়ে গেছিল অলমোস্ট, ঠিক আছে, এবং সেটা এখনো অবধি কিন্তু সেইতে যথাযথভাবে আমরা সেই ট্র্যাকে আসতে পারিনি। সুতরাং আমি একটু যুথবদ্ধভাবে এগুলো হ্যান্ডেল করতে হবে। ঠিক ডক্টর ত্রিপাঠী, এইটা নিয়ে আমি আপনার থেকে আরেকটু বিশদে জানতে চাইছি। এই যে প্রাইমারি ইমিউনাইজেশন বাচ্চাদের যে সমস্ত টিকা দেওয়া হয় সেগুলো দেওয়ার যে ঘাটতি হলো, যে কমতি ঘাটতি রয়ে গেল, এবং তার সঙ্গে একই সঙ্গে কোভিড এর টিকা যদি পয়সা দিয়ে নিতে হতো, বেশি দাম দিয়ে নিতে হতো, তাহলে আমাদের দেশে তো বহু মানুষ নিতে পারতেন না। এইটা আপনি একটু গণস্বাস্থ্যের দিক থেকে আমাদের যদি একটু বলেন, প্রত্যেকের বা কত সংখ্যক মানুষের ইমিউনাইজড হওয়া দরকার, টিকা নেওয়া দরকার, এবং কিছু মানুষ নিলেন না, তার ফলে যারা নিলেন তারাও যে কতখানি বিপদের মধ্যে রয়ে গেলেন, এটা এরকম এই ব্যাপারটা যদি আপনি একটু ব্যাখ্যা করে বলেন। না, গোড়া থেকেই আমরা যেটা বলছিলাম যে ভ্যাকসিন এলিজিবল, কোভিডের ভ্যাকসিনেশনের একটা বলা হচ্ছিল যে এলিজিবল পার্ট অফ দি পপুলেশন, সেটা গোড়া থেকেই এমন একটা আমাদের হাইপোথেসিস ছিল যে ইয়াঙ্গার পিপল, মানে পিডিয়াট্রিক এজ গ্রুপ, তাদের কোভিডে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম। এবং আমরা ফার্স্ট ওয়েভে দেখেছি, প্রকৃতপক্ষেই দেখেছি আমাদের অ্যাডাল্টদের তুলনায় যে বাচ্চাদের কিন্তু সংক্রমণের সংখ্যা অনেকই কম ছিল। কিন্তু সেকেন্ড ওয়েভে আমরা দেখলাম একই সঙ্গে একই প্রপোর্শনে হয়তো নয় অ্যাডাল্টদের মতো, কিন্তু সেকেন্ড ওয়েভে বেশ কিছু কম বয়সীরা তারা কোভিডে আক্রান্ত হয়েছেন, কেউ কেউ মারাও গেছে। তো সেই থিওরি থেকে বা সেই হাইপোথেসিস থেকে, যে তার কিছু আবার বৈজ্ঞানিক ভিত্তিও আছে, যুক্তি যে নেই তা না, যে বাচ্চাদেরকে এই টিকাকরণের বাইরে রাখা হয়েছিল, কোভিড টিকাকরণের কথা বলছি আমি। এবং যখন আমরা হিসেব করছিলাম যে 138 কোটির মধ্যে কতজনকে টিকা দিতেই হবে, সেখানে কিন্তু এই বাচ্চাদের যে 20 to 22%, 18 বছরের নিচে বাচ্চাদের, তাদেরকে বাদ রেখেই করছিলাম। তাহলে 138 কোটির মধ্যে 22% যদি বাদ দিই, সেটা মোটামুটি ওই 100 কোটি বা তার কাছাকাছি যায়, 100 কোটি। এবং আমরা বলছিলাম যে ওই 100 কোটি হচ্ছে আমাদের এলিজিবল ভ্যাকসিনি, পোটেনশিয়াল ভ্যাকসিনি। তার মধ্যে থেকে বলা হচ্ছিল যে আমরা গোড়ায় যেটা বলা হয়েছিল যে তার মধ্যে অন্তত 66%, 2/3 অফ দেম আমরা ভ্যাকসিনেট করব। তার মানে প্রায় 65 বা 66 লক্ষ, 66 কোটি তাদেরকে আমরা ভ্যাকসিনেট করব। তো এই অবধি আমাদের গোড়ার দিকে যে বক্তব্যগুলো যদি দেখেন কেন্দ্রীয় সরকারের, সেইভাবে ছিল। তারপর হঠাৎ করে সেটা আমরা শুনলাম যে না, সেন্ট্রাল গভর্নমেন্ট ভ্যাকসিনেট করবেন 30 কোটিকে। তো সেই 30 কোটির হিসেবটা কি করে এলো সেটা খুব পরিষ্কার হচ্ছিল না। তারপরেও হলো যে এই 30 কোটির মধ্যে আবার ক্যাটেগরাইজ করা হলো যে যারা সবচেয়ে বেশি ভালনারেবল ইত্যাদি ইত্যাদি, হেলথ কেয়ার ওয়ার্কার, তারপরে ফ্রন্টলাইন ওয়ার্কার ইত্যাদি। এখন অবধি আমাদের যে অন্তত পক্ষে একটা ডোজ ভ্যাকসিন নিয়েছেন তার যে পরিসংখ্যান, সেটা প্রায় 23 কোটি। আর দুটো ডোজই ভ্যাকসিন নিয়েছেন তার সংখ্যাটাও কিন্তু খুব বেশি নয়। তো আমার এক্স্যাক্টলি বলতে পারছি না, হয়তো 3% কি 3.5% এরকম হবে অফ দি টোটাল এই 23 কোটির মধ্যে। তো সুতরাং আমরা অনেক অনেক পিছিয়ে আছি। এবার যদি বলেন যে ফ্রিতে ভ্যাকসিনেশন, আমাদের গোড়া থেকেই কিন্তু এই বাচ্চাদের যে ইমিউনাইজেশন, যেটা আমরা ন্যাশনাল ইমিউনাইজেশন প্রোগ্রাম বলি, যেটা প্রথম 1 বছরে ম্যাক্সিমাম হয়, তারপরেও বাচ্চাদের ওই ক্লাস মানে স্কুলে যাওয়া পর্যন্ত ওটা একটা এতে চলতে থাকে, তারপরে বুস্টার ডোজ একটু বেশি বয়স অবধি চলতে থাকে। কিন্তু তাছাড়া যদি অ্যাডাল্ট ভ্যাকসিনেশনের কথা বলেন, গত 1 দশক ধরে বা 1.5 দশক ধরে আমরা আস্তে আস্তে বুঝতে পেরেছি, প্রথমে
একটু ওয়েস্টার্ন কান্ট্রিতে, তারপর আমাদের দেশেও সেই ঢেউটা এসছে যে অ্যাডাল্ট ভ্যাকসিনেশনেরও একটা বৈজ্ঞানিক ভিত্তি আছে, বিশেষ করে বয়স্ক মানুষদের কিছু কিছু ডিজিজ সেগুলো আমরা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন বা নিউমোনিয়া ভ্যাকসিন এগুলো দিয়ে সেগুলোকে তাদের মরবিডিটি বা মোর্টালিটি সেগুলো কমানো যায়। কিন্তু সেই অর্থে আমরা চাইলেও সেগুলোকে কিন্তু ন্যাশনাল প্রোগ্রামের মধ্যে এখনো আনা হয়নি বা আনা যায়নি, এবং সেগুলোও কিন্তু সেই অর্থে বেশিরভাগ সময় বিনা পয়সায় পাওয়া যায় না। কোনো কোনো স্টেটে অল্প অল্প কিছু এক এক সময় স্পোরাডিক্যালি কিছু ভ্যাকসিন ফ্রি দেওয়ার চেষ্টা করা হয়। ফ্রি মানে কিনে নিয়ে আমি ভ্যাকসিন নিলে আমি পাবো না। যেমন ধরুন আমি কিন্তু গত 2-3 বছর ধরেই ভাবছি আমার নেওয়া উচিত, আমার এখন বয়স 65-র বেশি, 3-4 বছর ধরেই ভাবছি নেওয়া উচিত, কিন্তু নেওয়া হয়ে উঠছে না। কিন্তু এটাই যদি একটা প্রোগ্রামের মধ্যে থাকতো তাহলে হয়তো এতটা অসুবিধা হতো না। এমন নয় যে আমি অ্যাফোর্ড করতে পারি না, কিন্তু প্রোগ্রামের মধ্যে থাকলে ইভেন সুবিধে যেটা যে যাদের নেওয়া উচিত তারা নিতে পারে। অ্যাফোর্ড করা বা না করা সেটা যেমন একটা দিক নিশ্চয়ই, কিন্তু নীতিগতভাবে ইনফ্লুয়েঞ্জা এবং যে নিউমোনিয়া, যেটা বয়স্কদের একটা শরীর খারাপের কারণ এবং মানে প্রিম্যাচিওর মৃত্যুর কারণ, তো সেটাকে স্বীকৃতি দেওয়া এবং সেটাকেও কেন আমাদের ফ্রি ভ্যাকসিনেশনের মধ্যে আনবো না, ন্যাশনাল প্রোগ্রামের মধ্যে আনবো না, সেটা আরেকটা কিন্তু আমরা দাবি রাখতে পারি, এবং এটা একটা সঙ্গত দাবি হবে। কেননা যেমন যেমন ভাবে আমাদের বয়স মানে লাইফ এক্সপেক্টেন্সি বেড়ে যাচ্ছে, বয়স্ক লোকেদের সংখ্যাও সেই হারে বাড়ছে। আজকে ভারতবর্ষের যে পপুলেশন তার অলমোস্ট 10% হচ্ছে কিন্তু এল্ডারলি। তো সেই এল্ডারলি কেয়ারের কিন্তু আলাদা ব্যাপার কোনো ব্যবস্থা সেই রকম ভাবে নেই। আর আমরা সবাই জানি বয়সের সঙ্গে সঙ্গে যে স্বাস্থ্যের কারণটা কতটাই আমাদের দেশে নেগলেক্টেড হয়, সেটা আমাদের সবারই বোধহয় কিছু না কিছু অভিজ্ঞতা আছে নিজেদের ছোট স্পিয়ারে। ঠিক আছে গৌতম দা, যেটা ডক্টর ত্রিপাঠীর কথা সূত্র ধরে যেটা আসে আর কি, এই যে সরকারের নীতি তো বারবার করে বদলেছে। আমরা দেখেছি এই যে 66% দেওয়া হবে, 30% দেওয়া হবে, পয়সা দিতে হবে, বিনা পয়সা দিতে হবে। একজন দর্শকের প্রশ্ন থেকে এটা প্রশ্নের সঙ্গে যুক্ত সম্ভবত, কখনো আমরা বিজ্ঞানসম্মত কোনো নীতি বোধহয় অনুসরণ করিনি। কিছু মানুষের যা মনে হয়েছে এবং যেটা হয়তো রাজনৈতিকভাবে প্রুডেন্ট, যেটা রাজনৈতিকভাবে মনে হচ্ছে যে সঠিক লাভ দেবে, সেই নীতি কি আমরা অনুসরণ করছি? আরেকজন দর্শক যেমন ভোটের কথা বলছেন, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, দুটো রাজ্যে ভোট আসছে, যে দুটো রাজ্যে শাসক দল বিজেপি খুব ভালো অবস্থায় নেই, এই সমস্ত গুলো মিলিয়ে কি সরকারের সিদ্ধান্ত? দেখো, নিশ্চিতভাবে যে এই বিষয়গুলো তো সবটাই সুপ্রিম কোর্টে আলোচিত হচ্ছে, এবং যারা সুপ্রিম কোর্ট কিন্তু প্রথম কিন্তু মামলাটি নিয়েছেন সুও মতো, পরে অনেকেই যুক্ত হয়েছে, এবং যুক্ত হওয়ার ফলে যখন শুনানি হবে সরকারের হলফনামা পাওয়ার পর, তখন সুপ্রিম কোর্ট কি ধরনের ভূমিকা দেখান বা কি ধরনের রায় দেন সেটা কিন্তু একটা দেখার বিষয় আছে। ফলে এই সরকারকে সে কারণে সরকার একটা ঘোষণা করেছে মানুষকে সন্তুষ্ট করার জন্য। অবশ্যই উত্তরপ্রদেশ এবং পাঞ্জাবে ভোট আছে, পাঞ্জাবে ভোট থাকলেও বিজেপি যেখানে একা, ফলে তাদের বিশেষ কিছু করার নেই, তাদের কোনো স্টেকও নেই খুব একটা বড় সড়ো। আর উত্তরপ্রদেশে নিশ্চিতভাবে তারা একটু সমস্যার মধ্যে রয়েছেন। এই প্রথম দেখা যাচ্ছে যে বিশেষ করে সদ্য সমাপ্ত যে পঞ্চায়েত নির্বাচন, সেখানে শাসক ভারতীয় জনতা পার্টি বহু ক্ষেত্রেই বহু আসনে গোহারা হেরেছেন, যেটা তৃণমূল স্তরে। আমার কাছে যেটা মনে হয়েছিল, আমি যেটা বারবার সবকটা এই ধরনের প্রোগ্রাম যেখানেই হয় সেখানেই আমি এটা বলি, যে পশ্চিমবাংলায় যে হিন্দিভাষী মানুষ যে বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছেন, তার একটা বড় কারণ তাদের নিকট আত্মীয়রা উত্তরপ্রদেশ ও বিহারে প্রাণ হারাচ্ছিলেন এবং গঙ্গায় তাদের লাশ দেখেছেন। ফলে এই এই যে একটা জনরোষ যে তৈরি হয়েছে সরকারের যে কোভিড মোকাবিলা নিয়ে, সেটা নিশ্চিতভাবে সরকারের উপর একটা চাপ তৈরি করেছে, এবং এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে সেই কারণে নীতি পরিবর্তন, নীতি স্থির অনড় থাকবে এটা আমি কখনো মনে করি না। নিশ্চয়ই পরীক্ষা নিরীক্ষার স্তর থাকা উচিত, কিন্তু কোভিড নিয়ন্ত্রণের ক্ষেত্রে লক্ষ্য করা হয় ভারতে পোলিও টিকাকরণ নিয়ে তো কোনো নীতির পরিবর্তন কিছু হয়নি, তাই না? যেরকম ছিল, যেরকম করা হয়েছিল শুরুতে, 1962 সাল থেকে যে ভ্যাকসিনেশন প্রোগ্রাম, যেটা প্রধানমন্ত্রী অস্বীকার করলেন তার ভাষণে, আমি খুবই দুঃখিত এবং আহত হয়েছি যে ভারতবর্ষে 1977 সালে সম্ভবত ভারত যক্ষ্মা মুক্ত ঘোষণা হয়েছিল, 2012 সালে পোলিও মুক্ত ঘোষণা হয়েছিল, এবং কুষ্ঠরোগ মুক্ত ঘোষণা হয়েছিল, সবটাই স্বীকৃত আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা, এবং পুরোটাই ভারত নিজে থেকে
যক্ষা মুক্ত কি হচ্ছে, মানে যক্ষা বলে অন্যরকম, হ্যাঁ, যক্ষা রোগে এখনো কিছু লোক আক্রান্ত হন, কিন্তু যক্ষার থেকে মুক্তি পাওয়া গেছে এরকম একটা বড় ধরনের একটা নিশ্চিত আমার যতদূর মনে আছে, আমি মানে দেখছিলাম ইয়েগুলো দেখতে গিয়ে আমি দেখেছিলাম এরকম ঘটনা হচ্ছে যে এই ধরনের যে ধারাবাহিকতা যেটা আছে দেশে গণস্বাস্থ্যের ক্ষেত্রে, সুতরাং সেটা যদি প্রধানমন্ত্রী তার উল্লেখ করার কোনো প্রয়োজনও ছিল না, তিনি কিন্তু সেটা দায় চাপালেন যে এগুলো কিছু ঘটেনি। এই যে রাজনৈতিক একটা তিনি লাভ বা নেতৃত্ব দেখানোর একটা, তার শরীরে নিশ্চয়ই একজন কেউ প্রশ্ন করছিলেন, আমারও মনে হয় তার শরীরে এখনো খুঁজলে হয়তো সেই হামের টিকার দাগ পাওয়া যাবে মনে হয়। এটা আগে দেওয়া হতো, খুব বড় বড় ছাপ হতো সেই টিকাগুলো, আমরা ছোটবেলায় যখন দিয়েছি আর কি। নিশ্চয়ই প্রধানমন্ত্রীর সঙ্গে আমার বয়সের খুব সামান্য ডিফারেন্স, ফলে আরো শরীরে এরকম একটা দাগ পাওয়া যাবে। আমার দাগটা এখনো একটুখানি আছে, নেই যে একেবারে নয়। তো ফলে এই দাগ মেলাতে সময় লাগে, তিনি তার নিজেকেই অস্বীকার করছেন, এটা তো অদ্ভুত লাগলো আর কি। সেটা এক। আর রাজনীতি, তার তো গোটা বিষয়টা রাজনৈতিক কেন্দ্রিক, এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই, রাজনীতি করুন, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু কথা হচ্ছে রাজনীতি করতে গিয়ে তিনি যেগুলো করছেন, যেগুলো তাতে কিন্তু অনেক বেশি প্রশ্ন মানুষের মধ্যে উঠছে। এই তো প্রশ্ন, যেমন আমার মধ্যেই তো প্রশ্ন রয়েছে যে তিনি আর একটা কথা তিনি উল্লেখই করেননি, বরং তার কৃতিত্ব নিয়েছেন, সেটা হচ্ছে যে কিভাবে মানুষ ভ্যাকসিন নেবে। এই কোউইন অ্যাপ, এই অ্যাপ সম্পর্কে সুপ্রিম কোর্ট তির্যক মন্তব্য করেছেন, বলেছেন ভারতবর্ষের সমস্ত মানুষ এই স্মার্টফোন ব্যবহার করে না, করলেও জানে না কিভাবে অ্যাপ ডাউন, আমাকেই করতে হিমশিম খেতে হয়েছে। মানে আমি টেক সাভি হওয়া সত্ত্বেও মানে এই রেজিস্টার করার ক্ষেত্রে, সেটা একটা সাধারণ রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, তারা গিয়ে কো অ্যাপ খুলে রেজিস্টার করবে কেন? এইটা কেন নীতি তিনি বললেন না যে ভ্যাকসিনেশন সেন্টারে আসুন, এলে সেখানে আপনাকে প্রয়োজন হয় যদি কোইন করতে হয়, তাহলে সেখানে কোনো একজন কর্মী থাকবেন নিযুক্ত, তিনি অ্যাপে সেটা করে দেবেন। অর্থাৎ কাউকে অ্যাপে করে রেজিস্টার করে এসে আসতে হবে সেই সেন্টারে, তা না হলে তিনি সরাসরি ভ্যাকসিনেশন সেন্টারে আসেন। যেটা আমাদের এখানে কিছুদিন আগে দিল্লিতে সাংবাদিকদের জন্য হয়েছিল একটা ক্যাম্প, যেখানে কাউকে কোউইন সেই ঘটনা সেই সেন্টারে এসে রেজিস্টার করতে হয়েছিল, বাড়ি থেকে রেজিস্টার করে আসতে হয়। গৌতম দা, এই প্রশ্নটা আমরা এই অনুষ্ঠানে আগেও তুলেছি। তুমি 40 বছর সাংবাদিকতা করছো, তার মধ্যে 25 বছর দিল্লিতে, তুমি ভারতের প্রেস ক্লাবের প্রেসিডেন্ট ছিলে, দেশের সাংবাদিকরা তোমাকে চেনে। তুমি কোউইন অ্যাপ ব্যবহার করতে গিয়ে যদি হিমশিম খাও, তাহলে এই অ্যাপ ব্যবহার করে একমাত্র তবেই ভ্যাকসিন নেওয়া যাবে, এটা আমাদের দেশের পক্ষে কতখানি অবাস্তব একটা প্রস্তাব, সেটা নিয়ে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। আমি ডক্টর ত্রিপাঠীকে এইটা নিয়ে একটু মন্তব্য করতে বলবো যে ভ্যাকসিন দেওয়ার প্রধানমন্ত্রী গতকাল তিনি কৃতিত্ব জাহির করেছেন যে এইটা নাকি গোটা বিশ্বে সমাদৃত, গোটা বিশ্বের যারা শিক্ষিত দেশ তাদের সঙ্গে ভারতবর্ষের এখনো শিক্ষার হার কত, শুধু জানলেই তো বোঝা যায় যে এখনো তো বোধহয় 80% হয়নি ভারতের মানে সাক্ষরতার হার। ফলে মানে শিক্ষা তো আমি পরের কথা বলছি। তো তাছাড়া আমি কোউইনের প্রসঙ্গটা ডাক্তারবাবুর কাছ থেকে শুনবো, যে বলুন। হ্যাঁ, আর তাছাড়া যে মানে আমাদের সম্পর্কে সারা পৃথিবী কি বলছে, এটা তো আমরা সারা পৃথিবীর থেকেই বরঞ্চ শুনি, প্রধানমন্ত্রীর মুখ দিয়ে ঘুরিয়ে শুনতে যাবো কেন? আমরা তো দেখছি নিউ ইয়র্ক টাইমস কি বলছে, ওয়াশিংটন পোস্ট কে দিতেছি, ফিনান্সিয়াল টাইমস কি বলছে লন্ডনের, দেখেছি সবই। ডক্টর ত্রিপাঠী, আপনার কাছে এই বিষয়টা, যে টিকা নেওয়াটা কতখানি সহজ, কতখানি সাধারণ মানুষের পক্ষে অ্যাক্সেসিবিলিটি, এই বিষয়টার দিকে আর একটু নজর দেওয়া দরকার। না, এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। এমনকি যেটা বললেন যে সবাই তো স্মার্টফোন ব্যবহার করে না, কিন্তু স্মার্টফোন ব্যবহার করলেই তো আমি স্মার্ট হতে পারবো। আমি প্রশ্নটাকে আরেকটু এগিয়ে দিচ্ছি, যে আমার যেটা বলছি, যে যেটা আমরা আগেও প্রশ্ন করেছি, যে ভোট, আমাদের দেশে একটা ব্যবস্থা আছে যেখানে অতি নিরক্ষর মানুষ, অক্ষম মানুষ চলতে ফিরতে পারে, তিনিও ভোট দিতে পারেন। তাই টিকাটা আমরা সেভাবে দিতে পারছি না কেন? এমন তো নয় আমাদের এরকম কোনো তুলনীয় প্রশাসনিক ব্যবস্থা নেই, তার প্রয়োগ তো আমরা করছি না, বলুন। না, সেটাই বুঝতে হবে যে মানে একটা টেকনোলজি অথবা একটা ইলেকট্রনিক ডিভাইস, সেটা ব্যবহার কেউ করতে পারবেন না তা হয়তো নয়, কিন্তু সেটা বুঝতে হবে সেটা ব্যবহার করাটা কতটা জটিল বা কতটা সরল। যেমন আমি যদি বলি যে ব্যালটে ভোট
আর আমাদের যে এখন যান্ত্রিকভাবে যে ভোট, এখনো কিন্তু অনেকেই আছেন তো যারা ওই যন্ত্রে গিয়ে ঠিক জায়গায় যে বাটনটা পুশ করবেন সেটা নিয়ে তাদের অসুবিধা হয়, এবং সেই কারণে আবার তাকে সঙ্গে করে কেউ নিয়ে গিয়ে তিনি বাটনটা টিপে দিলেন, এসবও তো হয়। কিন্তু তাহলেও সাধারণভাবে বলা যেতে পারে যে অনেকটা সরলীকৃত করা হয়েছে, কেন সেখানে ছবি থাকে, যে প্রতীক তার ছবি থাকে এবং তার সঙ্গে যদি মিলিয়ে সেই বাটনটা টিপতে পারে ইত্যাদি। কোউইন কিন্তু সেরকম ব্যাপার নয়। যেমন আমাকেই যদি বলেন, অবশ্য আমি 65 বছরের বয়স আমার, আমি কিন্তু স্মার্টফোন হয়তো গত 5-6 বছর ধরে বা 3-4 বছর ব্যবহার করছি, কিন্তু আমি অতটা স্মার্ট হতে পারিনি যে আমি কোউইন অ্যাপ ডাউনলোড করে সেখানে করব। আমার স্ত্রীর আজকে কোভিশিল্ড ভ্যাকসিনের 84 ডে আজকে কমপ্লিট হয়েছে। তো আমরা চাইছিলাম ওই 84 ডেতেই প্রথম দিনেই যাতে ভ্যাকসিনটা নিতে পারেন। তো যদিও ওটা 12 থেকে 16 সপ্তাহ করা হয়েছে, সেকেন্ড ডোজ যে গ্যাপটা বাড়িয়ে যেটা করা হয়েছে, কিন্তু আমরা চাইছিলাম ওই 84 ডেতেই যাতে নিতে পারেন। তো সেই জন্য আমি যেখান থেকে আমি অবসর নিয়েছি সেই হাসপাতালের যে ডিরেক্টর, তাকে বললাম একটা হোয়াটসঅ্যাপ করে যে আমি এই ব্যাপার, আজকে কি তাহলে নেওয়া যাবে? উনি বললেন আপনি দেখে নিন কোউইনে আপনার রেজিস্টার্ড আছে কিনা, যদি থাকে তাহলে চলে আসুন। তবে তিনি আরেক পা বাড়িয়ে তিনি আমাকে ওই এটাকে পাঠিয়ে দিলেন স্টেপগুলো পরপর। গুগলে যান, গুগলে গিয়ে কোউইনে করুন এবং তারপর এইটা দেখাবে, সেখানে করুন, ওর একটা তৈরি করাই আছে, আমাকে পাঠিয়ে দিলেন। আমি ওটা পাওয়ার পর এই সঙ্গে সঙ্গে আমার ছেলেকে ডাকছিলাম। আমার ছেলে হচ্ছে এখন 26 বছর বয়স, ও ইঞ্জিনিয়ার, তো অন্য ঘরে আছে, ওকে চিৎকার করে ডাকছি, এই তুই আমাকে এটা হেল্প কর। তো আমার স্ত্রী বললো কেন, আমরা কি করে নিতে পারি না, দেখো না চেষ্টা করে। চেষ্টা করে কিন্তু পেরে গেলাম। কিন্তু এই যে একটা সাধারণ ইনহিবিশন আমারই যদি থাকে, তাহলে অপেক্ষাকৃত কম পড়াশুনো করা, কম আলোকপ্রাপ্ত তাদের তো থাকবেই। তো সেই দিক থেকে যেখানে ভ্যাকসিনেশনটা একটা এত অতি প্রয়োজনীয় একটা ব্যাপার, সারা এই জন্য বলছি যে শুধু আমার জন্য তো নয়, যতটা না আমার জন্য তার থেকে বেশি দেশের সবার জন্য। প্যান্ডেমিক কন্ট্রোল করতে গেলে এখানে কিন্তু প্রত্যেকেই ভ্যাকসিন নিতে হবে। 2-4 জন পিছিয়ে থাকলো, আমার বাড়িতে যদি 4 জন আছে তার মধ্যে 2 জন নিল, 2 জন পিছিয়ে থাকলো, তা বললে হবে না, সবাইকে নিতে হবে। তো সেখানে এটাকে আরো সরলীকৃত করা নিশ্চয়ই উচিত ছিল। আমি 100 ভাগের ওপর 200 ভাগ সহমত গৌতম বাবুর সঙ্গে, যে সহজেই বলতে ওয়াক ইন করুন, আপনি চলে আসুন, যে যিনি ভ্যাকসিন দিচ্ছেন ওখানে তাকে একজন, ওকেই কম্পিউটার সবই করতে হবে, তিনি রেজিস্ট্রেশন করে দেবেন। কেন কনজিউমারকে কেন এ করে আসতে হবে? এটা সহজ, কমন সেন্স। এটা আমি বুঝতে পারি না কেন ছিল না। তো এটা হলো অ্যাপের ব্যাপার। আমরা বাহবা নিতে পারি, হ্যাঁ দারুণ ব্যাপার, অ্যাপ বানিয়েছি, এতে সারা বিশ্বের কাছে ভারতকে আরো বড় করে দেখাতে পারি, ঠিকই আছে, কিন্তু মূলত মৌলিকভাবে তাদের সুবিধা পাচ্ছি আমরা, সেগুলো দেখতে হবে। তো আরেকটা প্রশ্ন আমাকে আমার মেয়ে করলো, আমি এখনো তার উত্তর করে উঠতে পারিনি, করবো ভেবেছিলাম, যে সারা পৃথিবীতে কোথায় কোথায় মানুষকে পকেটের পয়সা দিয়ে ভ্যাকসিন নিতে হচ্ছে। কেউ যদি, আপনিও যদি একটু খোঁজ করে একটা করতে পারেন, সার্ভে করতে পারেন। আমার মেয়ে আমাকে চ্যালেঞ্জ করেছে যে অন্য কেউ নাকি আজ অব্দি বলছে না কোনো দেশেই, এমনকি আমেরিকাতেও কাউকে বলা হয়নি যে আপনি এসে পয়সা দিয়ে ভ্যাকসিন নিন। ঠিক আছে, এই ব্যাপারে আমরা কিন্তু এগিয়ে আছি, এই ব্যাপারে আমি তো নির্দিষ্ট করে এইটা নিয়ে সার্ভে করিনি, তবে আমার নিজের পরিবারের আত্মীয় স্বজনরা আমেরিকায় থাকেন, তাদের কাউকে নিতে হচ্ছে না। আমার ছেলে অস্ট্রিয়াতে থাকে, তাকেও পয়সা দিতে হবে না। আমার বন্ধু ইউরোপে অন্য জায়গায় থাকে, তাদের কাউকে পয়সা দিতে হবে না। এমনকি আমাদের প্রতিবেশী দেশ, যেগুলো আমাদের তুলনীয় আর্থসামাজিক অবস্থার দেশ, এমনকি আমাদের থেকে গরিব দেশ, প্রতিবেশী বাংলাদেশেও কিন্তু পয়সা দিতে হচ্ছে, পয়সা দিতে হবে। সেই দিক থেকে এটা যদি হয় আমরা এই দিকে এগিয়ে রইলাম, সেটা আলাদা কথা। পয়সা নেওয়ার দিক থেকে বিষয়টা নিয়ে একটু ঠিক ডাক্তার নন বা এই বিষয় বিশেষজ্ঞ নন, কিন্তু বিষয়টা নিয়ে খুব যথেষ্ট চর্চা করেছিলেন প্রফেসর সুকান্ত চৌধুরী, ইংরেজির অধ্যাপক, যাদবপুর এমএরিটাস অধ্যাপক। উনি একটা লেখাতে লিখেও ছিলেন, আমাদের একটা অনুষ্ঠানে বলেও ছিলেন, একমাত্র আমাদের দেশে এটা পয়সা দিয়ে নিতে হচ্ছে। কেন নিতে হচ্ছে সেটা নিয়ে উনি প্রশ্ন তুলেছেন। এখন অবশ্য সেই অবস্থা থাকলো না। গৌতম একটা প্রশ্ন তুলেছিলেন, আমি প্রথমে যেটা বলেছিলাম, আমি কিন্তু লজিস্টিক দিক থেকে বলছি, আজকের দিনে যে অবস্থা এবং এত ঘন ঘন এত বারবার যে পলিসি চেঞ্জ হচ্ছে, সেই দিক থেকে আমি
এই যে 25% পয়সা নিয়ে এবং যারা অ্যাফোর্ড করতে পারে তারা প্রাইভেট হসপিটালে গিয়ে, আমি এখনই সরাসরি সেটা বিরোধিতা করছি না। কারণ আমি মনে করছি আজকে যে অবস্থা, যেহেতু আমাদের খুব তাড়াতাড়ির মধ্যে অনেক বেশি লোককে ভ্যাকসিনেট করতে হবে, একটা অংশ যদি গভর্নমেন্টের যারা কিনা অ্যাফোর্ড করতে ঠিক পারে আছে, সেটা ঠিকই আছে, ঠিকই আছে, হ্যাঁ, যারা পয়সা দিতে পারেন তারা পয়সা নেওয়া, তারা গিয়ে পয়সা দিন, এই আর কি। হ্যাঁ, যারা পয়সা দিতে পারেন তারা পয়সা দিন, অবশ্যই কোনো অসুবিধা নেই। কিন্তু যেটা সমস্যা আমাদের দেশে যেটা হয়েই থাকে আর কি, যে পয়সা দিয়ে আগে সুযোগটা দিতে পারেন, তিনিও গিয়ে সরকারি ব্যবস্থাটায় ঢুকে আসবেন আর কি, সেটাও সম্ভব আছে। হ্যাঁ, এবং উল্টোটাও আছে, যিনি যে পয়সা দিচ্ছেন সেখানে ইতিমধ্যেই যেমন প্রাইভেট ক্লিনিক গুলোকে যাওয়ার কথা, সেখানে কিন্তু আমরা দেখেছি যে মুষ্টিমেয় কতগুলি সংস্থা, যারা সর্বভারতীয় সংস্থা, বিশাল বড় হাসপাতালের চেন, তারা কিন্তু ওই যে 25% তাদের জন্য বরাদ্দ, তার একটা বিশাল বড় অংশ 80-85% কিন্তু মাত্র কয়েকজন মুষ্টিমেয় সংস্থা কিনে নিয়েছে। ফলে সেখানেও কিন্তু যাকে বলে একটা অলিগোপলির সৃষ্টি হয়েছে, কতজন মিলে, কয়েকটি সংস্থা মিলে তারা একটা প্রোডাক্ট কুক্ষিগত করে ফেলছে, সেরকম অবস্থা হচ্ছে। ঠিক আছে, সেটা তো যারা পয়সা এটাও আমি বলবো যে একটা ভালো ব্যাপার, সেটা নিশ্চয়ই তারও একটা চাপ পড়েছিল যে কত পয়সা নিচ্ছি আমি, ভ্যাকসিনটা যদি 10 টাকা দিয়ে কিনি, তারপর আমি কি 11 টাকায় সেটা দিচ্ছি, নাকি সেটা আমি আবার 18 টাকায় দিচ্ছি। বেশ কিছু হাসপাতাল ওই 10 টাকায় নিয়ে 18 টাকায় দিচ্ছিল। তো অন্তত এখন গতকাল যেটা প্রধানমন্ত্রী বললেন, তাতে আশা করা যায়, যেটা বললেন দামের ওপরে যাই দাম দিয়ে কিনুক না কেন 150 টাকা করে নেবে। এখন হয়তো এদের উৎসাহ কিছুটা কমে যাবে বলে কেউ বলছি না, আমি বলছিলাম যে না, তা নাও হতে পারে। যদি এরকম বলেন যে না, 1 পয়সাও প্রাইভেট হসপিটাল যদি কিনে দিতে চায়, তাহলে কনজিউমারের কাছ থেকে পয়সা নেওয়া যাবে না, তাহলেও হয়তো কিছু প্রাইভেট হাসপাতাল খুশি হয়ে বিনা পয়সায় দেবে। কেন, প্রাইভেট হাসপাতালে বিনা পয়সায় ভ্যাকসিন দেওয়ার জন্য যদি লোকদের ডেকে আনে এবং যদি ভ্যাকসিন দেয়, তার সঙ্গে সঙ্গে তাদের একটা বিজনেস মোটিভও থাকবে। নিশ্চয়ই তাদের কিছু প্রচার তো হবেই তার কাছে। গৌতম দা যে প্রশ্নটা করছো সেটা নিয়ে যদি আপনি কিছু বলেন, যে এই যে তৃতীয় ওয়েভের সম্ভাবনা এবং ভ্যাকসিনেশন আমরা যে গতিতে এগোচ্ছি, এবং অসুখের একটা গতি ইতিমধ্যে আমরা সকলেই মানে মোটামুটি শিখে গেছি, গত 1 বছরে কার্ভ গুলো উঠছে নামছে, একটা এখন নামার দিকে আমরা আছি, আবার কখন ওঠার সম্ভাবনা আছে, এগুলো সব আমরা জেনে গেছি। আপনার থেকে একটু শুনতে চাই যে গতিতে আমরা ভ্যাকসিন দিচ্ছি এবং সম্ভাব্য যে গতিতে আবার তৃতীয় ঢেউটা আসবে, তাতে কি আমরা কিছুটা লাগাম পড়াতে পারবো তৃতীয় ঢেউতে? আপনাকে আনমিউট করতে হবে ডক্টর ত্রিপাঠী, আবার আপনাকে। হ্যাঁ, আমার প্রশ্নটা আপনি শুনতে পেয়েছেন কি? আরেকবার বলুন, আরেকবার বলুন। প্রশ্নটা হচ্ছে যে গতিতে শিশুদের বাদ রাখা, এই প্রশ্নটা বাঁচা উচিত। আচ্ছা, হ্যাঁ, 18 বছর বয়সীদের কম রাখার, ভ্যাকসিনেশনের বাইরে রাখার সিদ্ধান্ত কতটা বিজ্ঞানসম্মত, প্রথম প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্ন আপনার কাছে, যে গতিতে ভ্যাকসিনেশনটা যাচ্ছে এবং যে সময় তৃতীয় ঢেউ আসবে, তৃতীয় লহর আসবে বলে আশঙ্কা করা হচ্ছে, তাতে কি ভ্যাকসিনেশনটা আমরা সেটাকে চেক করতে পারবো, তৃতীয় ঢেউটাকে কিছুটা তো চেক করতে পারবো, নাকি ঢেউটা আমাদের আগে বেরিয়ে চলে যাবে? না, প্রথম যে প্রশ্নটা হচ্ছে যে শিশুদেরকে বাদ রাখা, শিশু মানে 18 বছর বয়সী কম, 18 বছর, হ্যাঁ, যেটা পিডিয়াট্রিক এজ গ্রুপ বলি আমরা। তো যে কোনো নতুন ভ্যাকসিন বা নতুন ওষুধ, সেটা যখন প্রথম আমাদের ব্যবহার শুরু হয়, তখন সাধারণভাবে পিডিয়াট্রিক এজ গ্রুপ বাইরে থাকে, তার কারণ ক্লিনিক্যাল ট্রায়ালে তারা পার্টিসিপেট করেন না। একটু আপনাকে বাধা দিয়ে বলছি, চীনে কিন্তু আমি দেখলাম, মানে কাগজে পড়লাম আর কি, নিজে জানি না প্রত্যক্ষ, 3 বছরের উপরে বয়সীদের একটা ভ্যাকসিন নাকি দেওয়া হচ্ছে। আমি বলে নিচ্ছি। হ্যাঁ, তো সাধারণভাবে এইটাই হচ্ছে নিয়ম, যে প্রেগন্যান্সি এবং পিডিয়াট্রি, তারা কিন্তু যেহেতু ট্রায়ালে পার্টিসিপেট করেন না, সেই হিসেবে নতুন ওষুধ যেগুলো, সেগুলো প্রাথমিকভাবে তাদের দেওয়া হয় না। এরপরেও প্রশ্ন থাকে যে যদি খুব ভীষণ দরকার হয়, যদিও এটা আদারওয়াইজ দেখবেন নতুন যখন ওষুধ আসে লেখাই থাকে যে এটার সেফটি প্রেগন্যান্সিতে যাচাই করা হয়নি, কিংবা হয়তো বলা হলো যে অ্যানিমেল স্টাডিতে দেখা গেছে এটা টেরাটোজেনিক, মানে এটা ক্ষতি করে, তো সুতরাং সেটা প্রেগন্যান্সিতে দেওয়ার কথা নয়। কিন্তু যদি দেখা যায় যে আর কোনো অপশন নেই, ডাক্তারবাবু কিন্তু প্রেগন্যান্সিতেও সেরকম ওষুধ ব্যবহার করেন। তার মানে কি, মানে ওই স্পেসিফিক সিচুয়েশনে যদি রিস্ক বেনিফিট যদি আমি তুল্যমূল্য বিচার করি, সেখানে রিস্ক এতই বেশি আর আমাদের হাতে অন্য কোনো অস্ত্র নেই, তখন কিন্তু ব্যবহার করা যেতে পারে।
একই যুক্তিতে আমি বলবো, যদি ভ্যাকসিনের কথায় আসি আবার, যে পিডিয়াট্রিক এজ গ্রুপে ভ্যাকসিন শুরু না করার একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা হচ্ছে, যেহেতু ট্রায়াল করা হয়নি, সুতরাং তার সেফটি বা এফিকেসি সেটা আমরা এখনো ট্রাই করিনি, তার জন্য আমরা দিচ্ছি না। এটা একটা যুক্তি। আর গোড়ার দিকে আমি বললাম যেটা, এরকম একটা আমাদের সেখানে তার পেছনেও বিজ্ঞান আছে, যে সাধারণভাবে পিডিয়াট্রিক এজ গ্রুপ তারা কিছুটা তাদের সংক্রমণের সম্ভাবনা কম কোভিড ভ্যাকসিনে, কোভিড ভাইরাসে বা কোভিড রোগে। তো এই দুটো কারণে প্রথম দিকে শুধু আমাদের দেশে না, অন্যান্য সব দেশেই পিডিয়াট্রিক এজ গ্রুপকে বাদ রাখা হয়েছিল। এখানে ভারতবর্ষে কোভ্যাক্সিনের ট্রায়াল কিন্তু শুরু হয়েছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট কয়েকটাতে, দিল্লি এবং অন্যান্য কিছু কিছু পাটনা, ভুবনেশ্বর, এসব জায়গায় ট্রায়াল শুরু হয়েছে। খুব লো স্যাম্পল সাইজের ছোট ট্রায়াল হবে, এবং সেটা আশা করা যায় মাস দুয়েকের মধ্যে তার ইন্টারিম অ্যানালিসিস করে আমরা যদি দেখি যে হ্যাঁ ঠিক আছে, এটা বাচ্চাদের বা পিডিয়াট্রিক এজ গ্রুপে দেওয়া যায়, আমার মনে হয় অগাস্ট থেকে সম্ভবত, আমার যা অ্যাসেসমেন্ট, যে অগাস্ট থেকে হয়তো পিডিয়াট্রিক এজ গ্রুপও এর মধ্যে চলে আসবে, ভ্যাকসিনেশন প্রোগ্রামের মধ্যে চলে আসবে। আপনি যেটা বললেন ঠিকই, চীনে যেটা দেওয়া হচ্ছে ওরা কিন্তু ট্রায়াল করে দিচ্ছে, এমন নয় যে ট্রায়াল না করে দিচ্ছে। আবার যদি বলেন যে আমাদের দেশেও তো সব ট্রায়াল কমপ্লিট হয়নি, হ্যাঁ সেটাও সত্যি। এবং সেখানে আমি বলবো আবার ওই একই কথা, যে আমি পুরোপুরি ট্রায়াল কমপ্লিট করব, যে কোনো ভ্যাকসিন ট্রায়াল কমপ্লিট করতে গেলে অন্তত 6 মাস ফলো আপ করতে হয়। তাহলে আমাদের যেটা জানুয়ারি মাসে আমরা শুরু করলাম 16ই জানুয়ারি, তা না শুরু করে আমরা সবাই জানি যে কোভিশিল্ড এবং কোভ্যাক্সিনের যে ট্রায়াল, আপনারা নিশ্চয়ই জানেন, সেই ট্রায়াল কিন্তু এখনো শেষ হয়নি, ঠিক আছে? কিন্তু তার সেকেন্ড ডোজ দেওয়ার 1 মাস পরে যতজন তাদের সেকেন্ড ডোজ 1 মাস শেষ হলো, সেই অল্প সংখ্যক মানুষের যে ডেটা, সেইটি অ্যাসেস করেই আমরা মোটামুটি একটা জায়গায় পৌঁছচ্ছি, যেটার থেকে আমরা দেখছি যে আমার ওখানে দুটো অপশন। এক হচ্ছে আমি একদম ফুল ফ্লেজেড সমস্ত কিছু জানবো, তারপরে ভ্যাকসিন দেব। আর দুই হচ্ছে আমি যদি ভ্যাকসিন এখন না দিই, তার ঝুঁকি কত, আর যদি এই যতটা জেনেছি ততটাই রিস্ক বেনিফিট নিয়ে আমি যদি ভ্যাকসিন দিই, তার ফলে ঝুঁকি কত। এই দুটো ক্ষেত্রেই রিস্কের সঙ্গে বেনিফিট কত, সেটা যদি মাপযোগ করি, তাহলে দেখব যে এটা ইন ফেভার অফ ভ্যাকসিনেশনই হচ্ছে। এটা নিয়েও অনেক বিতর্ক ছিল, অনেক ডিবেট ছিল, যে কেন পুরোপুরি ভাবে না যাচাই করে শুরু করে দেওয়া হলো, যেটাকে আমরা বলছিলাম এমার্জেন্সি ইউজ। এটা কিন্তু ফুল অ্যাপ্রুভাল নয়, এটা এমার্জেন্সি ইউজ অথরাইজেশন, ইট ইজ ডিফারেন্ট। আপত্তি যেখানে, যে এমার্জেন্সি ইউজ অথরাইজেশন যখন শুরু হলো, তার সঙ্গে সঙ্গে ওটার যে পাশাপাশি ভাবে কনকারেন্ট রিসার্চ যেটা দরকার ছিল ট্রান্সপারেন্টলি, সেটা সেই রকম ততটা সেরকম ভাবে হয়েছে বলে আমাদের জানা নেই। সেখানেই আপত্তি আর কি। পাশাপাশি তার সেফটি এবং তার এফিকেসি সেগুলো চর্চা করার দরকার ছিল। এবং ইতিমধ্যে সেই সঙ্গে সঙ্গে, কেন প্রতিটি ভ্যাকসিন যেগুলো তৈরি হয়েছে এখন অব্দি বাজারে যেগুলো আছে, সেগুলো সবগুলোই কিন্তু অরিজিনাল যে উহান স্ট্রেন ভাইরাসের, তার এগেনস্টেই, মানে সেইটার স্পাইক প্রোটিনটাকেই কোনো না কোনো ভাবে তৈরি করা, অথবা তার জিন যেটা ওই স্পাইক প্রোটিন সিনথেসাইজ করবে, সেইটা তৈরি করে আমাদের শরীরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তো সুতরাং ইতিমধ্যে সেই ভাইরাস যখন মিউটেট করছে, ভ্যারিয়েন্ট স্ট্রেন যেগুলো আসছে, সেগুলোর ক্ষেত্রেও ভ্যাকসিন কতটা ভালো কাজ করবে, যেটাকে আমরা বলছি ভ্যাকসিন এসকেপ বা ইমিউন এসকেপ, কত বেশি সেটা প্রবলেমেটিক হবে, সেই রিসার্চও কিন্তু পাশাপাশি করে যাওয়ার কথা। সবে অল্প স্বল্প সেই সব কিছু ডেটা আসছে, কিন্তু সেটা যতটা সিরিয়াসনেসের সঙ্গে হওয়া উচিত ছিল ততটা হয়নি। আমরা জানি যে জেনোম সিকোয়েন্সিং এরও যে প্রথম 10টা ল্যাব, আমরা আজকেই বোধহয় পড়লাম আরো 18টা ল্যাব তার সঙ্গে জুড়েছে, বাট সবকিছুই একটু দেরিতে হচ্ছে, এটাই হচ্ছে দুঃখ। যে এই যে 10টা ল্যাব, তাদের যে কাজকর্ম যতটা দ্রুততার সঙ্গে, প্রোঅ্যাক্টিভনেসের সঙ্গে সেগুলো হওয়া উচিত ছিল, সেটা হয়নি। এই যে আরো 18টা ল্যাব জোড়া হলো, সেটা বোধহয় গতকালই সেই ডিসিশনটা হয়েছে, দিয়ে জোড়া হলো, মানে এখন 28টা ল্যাব এই জেনোম সিকোয়েন্সিং করবে সারা দেশ জুড়ে। এবং সেখানে দেখা হবে যে এই ভ্যাকসিনগুলো নতুন যে ভ্যারিয়েন্ট, সেগুলোর এগেনস্টেও কতটা প্রোটেকশন দিতে পারছে, সেই রিসার্চও কিন্তু পাশাপাশি দরকার। আমার আরেকটা প্রশ্ন রয়েছে, সেটা উত্তরটা আপনি সংক্ষেপে দিন, আমাদের সময় কমে আসছে। সেটা হচ্ছে যে ভ্যাকসিনেশনের যে গতি, সেটা কি সন্তোষজনক? তৃতীয় ঢেউ আটকানো যাবে? না, সেটা তো অনেকটাই ডিপেন্ড করছে যে পাশাপাশি এইগুলো হচ্ছে প্ল্যানিং, সেই মতো ভাবে আমি বলবো পরিকল্পনা যদি খুব যথাযথভাবে গোড়া থেকে না হয়ে থাকে, তার ফলে যা হওয়ার তাই হচ্ছে। কেননা
সিরাম ইনস্টিটিউট কিন্তু আজ থেকে না, আমরা জানুয়ারি থেকে দিতে শুরু করেছি, কিন্তু সিরাম ইনস্টিটিউট এই যে প্রোডাকশন সেটা কিন্তু শুরু করে দিয়েছে ওই সেই রামের জন্মের আগে রামায়ণ লেখা হয় যেমন, শুরু করে দিয়েছি কিন্তু অনেক আগে, ধরুন বোধহয় জুলাই মাস থেকে ওরা প্রোডাকশন করছে, ঠিক আছে, যাতে করে স্টক পাইল করেছে, ঝুঁকি নিয়েছে তারা। হ্যাঁ, সুতরাং তাদের যদি সেই রকম ভাবে অর্ডার দেওয়া হতো যে আমাদের দেশে ভ্যাকসিনেশনের জন্য এত ভায়াল দরকার, এত ডোজ দরকার, সেই হিসেবে আমি তোমাকে এই অ্যাডভান্স দিয়ে রাখছি কি রাখছি না ইত্যাদি, সেই নেগোসিয়েশন দরকার ছিল, তাহলে আমাকে জানুয়ারি মাসে আমার এত লাগবে, ফেব্রুয়ারি মাসে এত লাগবে, মার্চ মাসে এত লাগবে, সেই যদি পরিষ্কার প্ল্যানিং থাকতো, তাহলে মাঝখানে যে 2-2.5 মাস আমরা স্কারসিটিতে ভুগলাম সেইটা হতো না। এখনো অবধি আমরা জানি না কতটা প্রিপেয়ার্ড আমরা, তাহলে আর কি করে বলা যাবে যে সত্যি পারবো কিনা। কিন্তু আমাদের ট্র্যাক রেকর্ড যা, আমরা যদি বলি এখন অবধি আমরা যতগুলো ডোজ ভ্যাকসিন দিয়েছি, যদি 23,000 একটা অন্তত ডোজ পেয়েছে, আর হয়তো সরি 23 কোটি একটা ডোজ পেয়েছে, আর হয়তো 5 কোটি হয়তো 2টো ডোজ পেয়েছে, সেটা যদি যোগ করেন যা হয়, তাহলে সেইতে যদি দেখেন সেটা করতে আমাদের কতদিন লেগেছে, যে জানুয়ারির 16 থেকে আজ অবধি, তো সেই যদি অঙ্কের হিসেব করেন তাহলে অন্তত পক্ষে ডিসেম্বর কেন, পরের বছর ডিসেম্বরেও শেষ হওয়ার কথা না, পরের বছরের মাঝামাঝি পড়তে চলে যাবে। হ্যাঁ। আচ্ছা, আমার সময় একদমই ফুরিয়ে আসছে। আরেকটা প্রশ্ন আমার কাছে, গৌতম দা কিছু বলতে চাইলে গৌতম দা তারপরে বলবে নিশ্চয়ই। আমার আরেকটা প্রশ্ন যেটা আপনার কাছে রয়েছে, আমি গৌতম দার বক্তব্য কিছু থাকতে সেটা শুনে নেবো, তার আগে আপনার উত্তরটা আপনার থেকে নেওয়ার আগে আমার প্রশ্ন হচ্ছে, আপনি বারবার ট্রান্সপারেন্সির অভাবের কথা বলছেন, এটা কি আমাদের বিজ্ঞানী, গবেষক, চিকিৎসক তাদের দিক থেকে গাফিলতি, নাকি ওটা একটা সরকারের দিক থেকে ইচ্ছাকৃত ভাবে একটা পর্দা রাখা হয়েছে যে এইটুকু আমি জানতে দেবো, এইটুকু পাবলিককে জানতে দেব না? এটা আমার প্রশ্ন। গৌতম দা কিছু বলতে চাইলে গৌতম দা বলো। না, আমার বলার মধ্যে যেটা প্রথম রয়েছে, আমি দেখতে দেখতেই দেখলাম একটা 22 বছরের যুবক প্রশ্ন করেছেন, তিনি 12 জুন তার ডেট করেছে ভ্যাকসিনেশনে নেওয়া উচিত কি অনুচিত। আমি বলবো যে আপনি ভাগ্যবান, আপনার যে ডেট পেয়ে যদি থাকেন আপনি ভ্যাকসিনটা নিয়ে নেবেন অবশ্যই, কোনো কারণেই এটাকে উপেক্ষা করবেন না। দেখাই যাক না, ভ্যাকসিন নিয়ে দেখা যাক এখন পর্যন্ত কি দাঁড়ায়। আচ্ছা, দ্বিতীয় কথা যেটা তোমার, উনি পরের যে প্রশ্নটা, কোনো ভয়ের নেই তো জ্বর বা কিছু? ভয় কেন? জ্বর হতে পারে, জ্বর হতেই পারে, টিকা নেওয়ার সময় ডাক্তারবাবুরা বলে দেবেন আপনাকে যে ওটা একটা প্যারাসিটামল খেয়ে নেবেন। আমি নিয়েছি, আমারও একটু শরীর ম্যাচ করেছিল 3 দিন, এটা ওই সামান্য ব্যাপার, এটা নিয়ে কিছু ভয় পাওয়ার কিছু নেই। দ্বিতীয় বিষয় হচ্ছে, সুদীপ্তকে আমি একটু, যেহেতু তুমি অন এয়ার বলছো সেই জন্য আমি অন এয়ার এটা কারেক্ট করতে চাই। সেটা হচ্ছে প্রতিবেশী দেশের মধ্যে বাংলাদেশ এই মুহূর্তে ভারতের থেকে ধনী, এবং তাদের পার ক্যাপিটা ইনকাম আমাদের থেকে বেশি, এবং আমরা ভারতীয়রা গরিব, বাংলাদেশিরা পয়সা দিতে হচ্ছে না। না, দুই, তারা এতটা দূরদৃষ্টি সম্পন্ন, ভারতবর্ষে যখন ভ্যাকসিনেশন দেওয়া শুরু হয়নি তার আগে ডিসেম্বরে তারা সিরামের সঙ্গে চুক্তি করে রেখেছে। এইটাই তো দরকার একটা রাষ্ট্র নেতার পক্ষে, এটাই তো ভাবা দরকার। আমরা যদি এখানে বিজ্ঞান নিয়ে না ভেবে যদি ভাবি মহাভারত রামায়ণে কি লেখা হয়েছিল, কিভাবে চিকিৎসা হয়েছিল, সেই যদি ভাবি, এটা তো সরকারের যে কারণে গাফিলতি ঘটেছে, এই গাফিলতিটা হচ্ছে ঘটেছে আমার মতে বিজ্ঞানীরা দায়ী নন, চিকিৎসকরা দায়ী নন, দায়ী আমাদের শাসক গোষ্ঠী, পলিটিক্যাল নেতৃত্ব দায়ী, তাদের দূরদৃষ্টি, তার অভাব, তাদের কাছে রাজনীতিটাই প্রধান ছিল, মানুষের গণস্বাস্থ্যটা প্রধান ছিল না। আর তৃতীয় কথা, আমি আর একটা কথা বলে শেষ করে দেবো, যেটা আমার যেটা মনে হয়েছে সমস্ত প্রধানমন্ত্রীর ঘোষণা থেকে, উনি কালকে স্পষ্ট ঘোষণা করেছেন এখন পর্যন্ত প্রথম বা দ্বিতীয় মিলিয়ে 23 কোটি মানুষ ভ্যাকসিন পেয়েছে, উনি নিজে বলেছেন, আমি প্রধানমন্ত্রীকে বিশ্বাস করছি। এবং তৃতীয় কথা যেটা, সেটা হচ্ছে যে এই যে বেসরকারি ক্ষেত্রে যে ভ্যাকসিন দেওয়া হবে, পরিষেবা মূল্য 150 টাকা, ভ্যাকসিনের দাম কত কিন্তু জানা নেই, ভ্যাকসিনের আলাদা দাম হতে পারে, এবং ভ্যাকসিন যে দাম নিয়ে বেসরকারি প্রতিষ্ঠানগুলো নেয় সেই দামই নেবে, যে কারণে কালকে একটি বহুত বৃহৎ প্রতিষ্ঠান তারা সরকারি এই সিদ্ধান্তের আপত্তি করেছিলেন, শেষ পর্যন্ত আর তারা বিবৃতি দেয়নি, একটা ফ্ল্যাশ এসেছিল যে তারা স্টেটমেন্ট দিতে চলেছেন, নাম করেই বলছি ফর্টিস গ্রুপ, কিন্তু পরবর্তীকালে তাদের স্টেটমেন্ট আমি আর দেখিনি, কিন্তু তারা কিন্তু সরকারি সিদ্ধান্তের আপত্তি করেছিল। তৃতীয়ত, ভারতবর্ষে যেহেতু বেসরকারীকরণের সমস্ত দিকে চলছে, ফলে স্বাস্থ্য ব্যবস্থারও হয়েছে, ফলে বেসরকারি ক্ষেত্রকে সুযোগ দিতেই হবে, ব্যবসা করা, মুনাফা করার সুযোগ দিতেই হবে, যেটা কোনো অপেক্ষা করা যাবে না। কিন্তু বাকি যে সরকারি ব্যবস্থা যাতে সকলে পায়, সেটা যদি দেখেন আপনি, এপ্রিল মাসে 30 লক্ষ মানুষ প্রতিদিন ভ্যাকসিন পেয়েছে, সেটা কমে এসছে মে মাসে 16 লক্ষ, আবার শুনছি 30 লক্ষ নাকি পৌঁছাতে চলেছে।
এই রেটে যদি যায় 2024-এর আগে ভারতবর্ষের গোটা মানুষকেও ভ্যাকসিন দেওয়া যাবে। আর আরেকটা কথা যে প্রশ্ন করেছে আমি তার দায়িত্ব নিয়ে উত্তর দিচ্ছি, বিদেশে কোথাও রাষ্ট্রপ্রধান ঘোষণা করেন না যে আপনাকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে, কারণ প্রয়োজনই পড়ে না ঘোষণার, কারণ ভ্যাকসিনটা দেবেই যে সরকার বিনামূল্যে এটা সকলে জানেন। সেখানে যদি কেউ বলেন যে বিনামূল্যে, সেই সরকারের পতন ঘটে যেতে পারে। গণস্বাস্থ্য সম্পর্কে বিদেশে মানুষ এত সচেতন, শুধু স্বাস্থ্য একটা বড় বিষয়, স্বাস্থ্য এবং শিক্ষা। জো বাইডেনকে বলতে হবে না যে এটা বিনামূল্যে পাবেন, উনি কথাটা উচ্চারণ করলেই পদত্যাগ করতে হবে। ফলে আমি বলছি এটা ভারতের মতো দেশে একজন প্রধানমন্ত্রীকে ঘোষণা করতে হয় যে আপনাকে আমি দয়া করছি, আপনাকে আমি ফ্রিতে দিচ্ছি। ফ্রিতে দেওয়া তো আপনার কর্তব্য, তবে আপনাকে আনা হয়েছে কেন ক্ষমতায়? এতদিন ধরে পোলিও থেকে যাবতীয় ভ্যাকসিন আমরা নিয়ে এসেছি, আপনি নিজে নিয়েছেন, পয়সা দিয়ে নিয়েছিলেন। সুতরাং এই ধরনের বিভ্রান্ত করা হচ্ছে, আদত কিছুই না। আমার মতে ঘোষণাটা এটা না চালে আমরা ঘর পোড়া গরু, সিঁদুরে মেঘ দেখলে ডরাই। সুতরাং না চালে আমার বিশ্বাস নেই। ওই যে 21শে জুন যোগ দিবসের দিন দেখবেন শুধু উত্তরপ্রদেশ আর পাঞ্জাবে ভ্যাকসিন পৌঁছেছে, পশ্চিমবাংলায় কিন্তু আজ থেকে আমি শুনেছি সব ভ্যাকসিন সেন্টার বন্ধ হয়ে গেছে, ভ্যাকসিন নেই। কিছুক্ষণ আগে আমি ঘোষণা শুনছিলাম। ফলে এইগুলোই বলছি যে এটা না চলে, কারণ ভ্যাকসিন উৎপাদনের কোনো তথ্য আমরা জানি না। সিরাম ইনস্টিটিউট কেন করতে পারছিল না সেটা জানি, যেহেতু কাঁচামাল আসছিল না। কাঁচামাল কি আসছে, সেই প্রতিশ্রুতিকে আমরা পেয়েছি। সুতরাং এই যে স্বচ্ছতার যে অভাব, সেটা সর্বক্ষেত্রে রয়েছে। কেন প্রধানমন্ত্রী কাল বললেন না এক একটা প্রোডাকশন সেন্টারে কত প্রোডাকশন হচ্ছে দৈনিক, সহজে মানুষ হিসাব করে নিত, একটা ভরসা করে নিত। ঠিক আছে, 2021-এর ডিসেম্বরের 2022 বা 23-এই শেষ হোক, আমার তাতে কোনো আপত্তি নেই, কিন্তু তিনি তো সেই প্রোডাকশনের ফিগারও বলছেন না, তিনি ঘোষণা করে দিলেন। আমি সবকিছু সেটাই তো ডক্টর ত্রিপাঠীও বলছিলেন যে স্বচ্ছতার অভাব, মানে প্রধানমন্ত্রীর ঘোষণা তো রাজনৈতিক ঘোষণা, শুধু এমন কিছু তো স্বচ্ছতার তো অভাব রয়েছে। ডক্টর ত্রিপাঠী আপনাকে ছেড়ে দিয়ে জানি আপনার অন্য অনুষ্ঠানে রয়েছে, এক কথা এটা যদি বলেন আপনি, সরকারের দায়িত্ব নাকি বিজ্ঞানীদের গাফিলতি স্বচ্ছতার অভাব? খুব ভালো লাগলো গৌতম বাবু যেটা বললেন আর কি, যে অন্য কোনো দেশে ফ্রি দিচ্ছি এটা বলা হবে না, আমাদের দেশে এটা বলা যায়। কেন আমাদের দেশে the rulers take the people for granted। সাধারণ মানুষের যে সেলফ এস্টিম, হ্যাঁ, আমি যদি আপনাকে বিনা পয়সায় দিইও, আমার বলা উচিত না আমি আপনাকে বিনা পয়সায় দিচ্ছি। ঠিক আছে, তো এটা হচ্ছে সেলফ এস্টিম কে রেসপেক্ট না করার যে প্রবণতা, সেইটা কিন্তু প্রোটেস্ট করা দরকার। আমি এটা খুব ভালো লাগলো এই যে গৌতম বাবু যেটা বললেন, আমার মনে হয় এটা আরো বেশি করে এইটা প্রচার করা উচিত, যে আমরা এই বিনা পয়সায় দেওয়াটাকে এত মুখ্যতা দেওয়া, সেটাও কিন্তু একটা সুস্থ সমাজের পক্ষে ভালো নয়। নিশ্চয়ই নিশ্চয়ই, একজন দর্শক কথাই বলছেন, মানুষের অন্বেষ অসচেতন, মানুষ যদি সেভাবে গ্রহণ করে এটা বিরাট দাক্ষিণ্য বলে মনে করে, সেটা মানুষ অবশ্যই। আর যেটা আপনি প্রশ্ন করছিলেন সেটা হলো যে কতটা সম্ভব বা কতটা আমরা, হ্যাঁ, যেটা থার্ড ওয়েভের একটা কথা আসছিল, থার্ড ওয়েভ কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এই ভাইরাসটার নেচারই এরকম, অথবা এই ধরনের যে সমস্ত ভাইরাস তাদের নেচারই হচ্ছে, পার্টিকুলারলি যখন একটা এপিডেমিক হয় বিভিন্ন কারণে, সেটা তো আবার সাধারণ মানুষ কিছুটা অ্যালার্ট হয়, তার ফলে একটা সময় পরে বায়োলজিক্যাল কারণেই সেটা কিছুটা ঘাটতি ঘটবে, ট্রান্সমিশন কিছুটা কমবে। তারপর যদি আমরা আমাদের অ্যালার্টনেস আবার ভুলে যাই, তখন সেখানে আবার আরেকটা ওয়েভ আসতে পারে। ওয়েভ মানে তো হচ্ছে মোর পিপল গ্র্যাজুয়ালি গেটিং ট্রান্সমিটেড, তাই তো, ইনফেকশন রেট বাড়ছে, তার জন্য একটা ঊর্ধ্বমুখী তার গ্রাফ যাচ্ছে, একটা সময় গিয়ে সেটা আর উঠতে পারবে না, তারপর সেটা নামতে শুরু করবে। আবার কোনো কারণে যদি সেটা আবার যদি নাম্বার অফ কেসেস বাড়ার বিভিন্ন কারণ থাকে, সেগুলো যদি আবার একসঙ্গে সাইনার্জাইজড হয়, তখন আবার উঠতে শুরু করবে। সেই করেই একটা ওয়েভ হয়, এবং এরকম পরপর কয়েকটা ওয়েভ হতে হতে আস্তে আস্তে মিলিয়ে যাবে। কেন থার্ড ওয়েভ হলেও কিন্তু শেষ নয়, ফোর্থ ওয়েভও আসতে পারে ইত্যাদি। দেখতে হবে যেটা, যে আমার থার্ড ওয়েভটা সেকেন্ড ওয়েভের মতো ফেরোসাস হচ্ছে কিনা, ফিয়ার্স হচ্ছে কিনা, নাকি তার থেকে কমানো যাচ্ছে। থার্ড ওয়েভটা সেকেন্ড ওয়েভের কত তাড়াতাড়ি আসবে, বা সেটাকে কতটা ডিলে করানো যাবে। যতটা ডিলে করাতে পারবো তত হচ্ছে আমাদের সুবিধে, যে তার মধ্যে আমরা বেশ কিছু লোককে আবার ভ্যাকসিনেট করতে পারবো। সবচেয়ে তো একটা ব্যবস্থা ছিল, কোনো কিছুই আমরা করলাম না, বহু লোকে মারা গেল, এবং সেই যে বহু লোক যে ইনফেক্টেড হচ্ছে এবং মারা যাচ্ছে, তার ফলে
তার যে ট্রান্সমিশন হচ্ছে সেটাতেও কিন্তু একটা ইমিউনিটি তৈরি হয়, ন্যাচারাল ইমিউনিটি। সবাই তো আর মারা যায় না, এটা আমাদের সুখের কথা। আমরা মানে কিছুটা অন্তত বেটার অবস্থায় আছি যে এখানে কিন্তু আমাদের ডেথ রেট হচ্ছে 1 to 1.5%, মানে 100 জনের হলে 1 থেকে 1.5 জন মারা যান। তো কিন্তু যারা যারা মারা যাচ্ছেন না তাদের ক্ষেত্রে কিন্তু একটা ইমিউনিটি, ন্যাচারাল ইমিউনিটি থাকছে। কিন্তু আমরা যদি সেইটার ওপর ভরসা করি, আমাদের কয়েক বছর লাগবে সেই হার্ড ইমিউনিটিতে পৌঁছতে, এবং বেশ কিছু লোক মারা যাবেন। সেই কারণেই আমরা ভ্যাকসিনের কথা করছি, যত তাড়াতাড়ি আর্টিফিশিয়াল, এটাকে বলা হয় সিনথেটিক ইমিউনিটি, আমরা যাতে আনতে পারি ভ্যাকসিনেশনের মাধ্যমে। যেটা চাইবো, যদি আমরা প্রিভেন্ট করতে চাই যে থার্ড ওয়েভের যে তীব্রতা সেটাকে যদি কমাতে চাই এবং যদি পেছোতে চাই, তাহলে এখন যখন নামছে সবাইকে আমাদের সচেতন থাকতে হবে, সাধারণ মানুষের, যে ওই কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার, যেটা আমাদের মাস্ক ব্যবহার করা, স্যানিটাইজেশন এবং ডিস্টেন্সিং, সেগুলোকে মেনটেন করা, তাতে কিছুটা আমরা তার সঙ্গে সঙ্গে অফকোর্স ভ্যাকসিনেশন, এটা ছাড়া আমাদের কোনো রাস্তা নেই। নিশ্চয়ই নিশ্চয়ই সতর্ক আমাদের থাকতে হবে, এবং সরকারের ঘোষিত নীতির পরেও লক্ষ্য রাখতে হবে যে বাস্তবে তার রূপায়ণ কিভাবে হচ্ছে, সত্যি সত্যি কত মানুষ ভ্যাকসিন পাচ্ছেন, যখন পাওয়ার কথা তখন পাচ্ছেন কিনা, সে বিষয়ে নিশ্চয়ই নিবিড়ভাবে লক্ষ্য রাখতে হবে। মূল প্রশ্নটা যেটা আমরা অতীতেও আগে তুলেছি, এই আলোচনা থেকেও ভিতরে উঠে আসে, সুরটা সেটা রয়েই যায়, ভবিষ্যতেও থাকবে, আমরাও বারবার করে তুলতে থাকবো, সেটা হচ্ছে গণস্বাস্থ্যের ব্যাপারে সব মানুষকে রোগমুক্ত রাখাটা সরকারের দায়িত্ব কি না। এটা কি নাগরিককে নিজেকে দায়িত্ব বহন করতে হবে, নাকি সরকারই দায়িত্ব বহন করবে? সরকারের দায়িত্ব কতটুকু সাধারণ মানুষের স্বাস্থ্যের ব্যাপারে? এই মূল প্রশ্নটা কিন্তু নিষ্পত্তি যতদিন না হবে ততদিন পর্যন্ত এই আলোচনা আমাদের চালিয়ে যেতে হবে। এবং একই সঙ্গে যে বিষয়টা খুব চমৎকার ভাবে আজকের আলোচনায় উঠে এসেছে, যে যা নাগরিকের প্রাপ্য সরকারের থেকে, এটা এই মুহূর্তে যে শেষ দর্শক যিনি বলছেন সোনালী দত্ত, আমাদের ট্যাক্সের টাকায় আমাদের ভ্যাকসিন দিচ্ছে, এতে আমাদের অসম্মান কোথায়? বরং আমাদের টাকায় যারা খাচ্ছে, বিমান কিনছে, রিস্তা বানাচ্ছে, তারাই তো হাত পেতে দাঁড়িয়েছে। ভিক্ষা বা লুঠের হাত আলোচনার বিষয়। সোনালী দেবী, অনেক ধন্যবাদ। আপনার বিষয়টা নিয়ে, প্রশ্নটা নিয়ে পরবর্তীকালে নিশ্চয়ই আমরা আলোচনা করবো। আজকের সময় শেষ। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। এই আলোচনাটা ইউটিউবে দেখুন আগামীকাল সকালে। ফোর্থ পিলার, বি দ্য পিপল।